আমি খুব সংক্ষেপে যদি কারণগুলো একটু চিহ্নিত করবার চেষ্টা করি নিশ্চয়ই। যে সংঘাতের এই পরিস্থিতিতে আমরা কেন উপনীত হলাম এবং সংঘাতের সঙ্গে সহিংসতাও যুক্ত হয়েছে। এক হলো, আপনি যখন স্বাভাবিক প্রক্রিয়ায় আর কাজ করছেন না, আপনার নির্বাচন স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না, ক্ষমতার পালাবদল স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না, বা রাজনৈতিক উত্তরণগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না, তখন কোনো না কোনোভাবেই একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে। এবং সাংঘর্ষিক পরিস্থিতি যদি দীর্ঘদিন বিদ্যমান থাকে তাহলে তো সহিংসতা কোনো না পক্ষ করবেই। এটা আপনি যে কোনোভাবে এটা আপনি বন্ধ করতে পারবেন না। আরেকটা হলো যে আমাদের প্রতিষ্ঠানগুলো তার কাজ করতে পেরেছে কিনা, পুলিশ, বিচার বিভাগ, যে আমি যখন বিচার চাইতে যাচ্ছি বা আমি যখন পুলিশের কাছে সাহায্য চাইতে যাচ্ছি, সে আমাকে এটা দিতে পারছে কিনা। এমনকি প্রতিষ্ঠান হিসাবে যদি দুর্নীতি দমনের কথাও বলি, যে প্রশাসনের ভূমিকা আমি সামগ্রিকভাবে, কিন্তু বিচার এবং পুলিশ দুটোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। যে আমি দীর্ঘ সময় ধরে জনগোষ্ঠী যদি একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে থাকেন, এবং আপনার স্বাভাবিক বিচার বলতে যে শুধুমাত্র খুন খারাপের বিচার সেটা বলছি না, অনেক ক্ষেত্রেই হতে পারে, নাগরিক সংক্ষুব্ধ হতে পারে, এবং পুলিশকে সে যথেষ্ট মাত্রায় পাচ্ছে কিনা। এবং এটা যখন ঘটবে না, আমার পাশে ভাই আছেন যিনিও সোশ্যাল ওয়েলফেয়ারে প্রশিক্ষিত, তিনি আরও ভালো পরে যোগ করতে পারবেন এগুলো কেন ঘটে। এবং সামাজিক যে অস্থিরতাগুলো তৈরি হচ্ছে, এখন সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে অনেকগুলো কারণে। তার একটা প্রধান কারণ রাজনৈতিক সুবিধা। এক পক্ষ এত বেশি রাজনৈতিক সুবিধা পাচ্ছে যে বাকিরা বঞ্চিত মনে করছেন। তো কেউ যদি বঞ্চিত হতে থাকে দীর্ঘদিন, তাহলে সে স্বাভাবিক উপায় না পেয়ে একসময় সে সংঘর্ষে যাচ্ছে, সুবিধা নিতে চাইছে, এবং সুবিধা নিতে গেলেই সংঘর্ষ হবে আরেকজনের সঙ্গে। আপনার অর্থনৈতিক সুবিধা পাচ্ছে রাজনীতি করে, এমনি তো সামাজিক সুবিধা পাচ্ছে, পদ্ধতিগুলো ভেঙে ফেলছে। সো এগুলো জনমনে একটা অস্বস্তির একটা কারণ হচ্ছে। আইন শৃঙ্খলার কথা তো বলেছে, দলীয় শৃঙ্খলা, বড় যে দল, সেই দল নিজেই তার শৃঙ্খলা রক্ষা করতে পারে না। তার কাঠামো এমন যে সে যথেষ্ট তাকে ইসের আনতে জবাবদিহিতার আওতায় আনতে পারে না, শাস্তি দিতে পারে না। যেমন দেখবেন শাস্তি দিচ্ছে, অনেকদিন পর আবার তাকে ফিরিয়ে নিয়ে আসছে, একটা যেন মানবিকতার চরম বহিঃপ্রকাশ। কিন্তু সে যে কাজগুলো করেছে সেটা যথেষ্ট সংঘাত এবং সহিংসতাকে উস্কে দিয়েছে, কিন্তু দল তাকে নিচ্ছে। আমি সাম্প্রতিক সময়ের কথা বলছি না শুধু, সামগ্রিক সাম্প্রতিক সময় যেমন বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে হাজার হাজার তার নেতাকর্মীকে হয়তো সাসপেনশনে পাঠিয়েছে বা বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে, কিন্তু সে তো আর তাকে এর বাইরে আর শাস্তি দিতে পারে না। কিন্তু এর কতজন আবার পরবর্তীতে ফিরে আসবে সেটাও কিন্তু একটা বড় বিষয়। তো এরকম আগের যারা দল ছিলেন বা তারও আগের যারা দল ছিলেন, এত সংখ্যক মানুষকে সে সুবিধা দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, ব্যবস্থা গ্রহণ করেনি, তো স্বাভাবিক এটা ছড়িয়েছে। এখন আপনি যে প্রসঙ্গগুলো তুললেন, গণমাধ্যম এবং নাগরিক সমাজ কী করতে পারে, গণমাধ্যম নিজে তো কিছু করতে পারবে না। গণমাধ্যমের একটা প্রোঅ্যাক্টিভ রোল আছে, সে একটা অ্যাডভোকেসি রোল তো অবশ্যই পালন করে, সে বলে। আমরা যে আলোচনা করছি এটাও গণমাধ্যমের ভূমিকা, আমরা বলছি, বিশ্লেষণ করছি, টেলিভিশনগুলোতে আলোচনা করছি, সংবাদপত্রে লেখা হচ্ছে, এমনকি নতুন যে মাধ্যম আসছে প্রযুক্তিভিত্তিক, সেখানে আমরা আমাদের মত দিচ্ছি। কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে বা নীতি নির্ধারণী পর্যায়ে তো সবসময় এই ভূমিকা গণমাধ্যম রাখতে পারে না। কিন্তু যে কাজটা গণমাধ্যম করতে পারে, এই যতগুলো প্রসঙ্গ বললাম, সেই প্রসঙ্গটা সে কতটা নিষ্ঠার সঙ্গে তুলে ধরছে। এই প্রসঙ্গ কিন্তু বারবার উঠেছে যে গণমাধ্যম যদি রাজনৈতিক দল ঘনিষ্ঠ হয়ে পড়ে, গণমাধ্যম যদি সরকার ঘনিষ্ঠ হয়ে পড়ে, এবং গণমাধ্যম যদি প্রতিষ্ঠান ঘনিষ্ঠ হয়ে পড়ে, তাহলে তো সে তাকে আলাদা করেই এই প্রসঙ্গগুলো তুলতে পারবে না, যে রাজনৈতিক দলগুলোর বিচ্যুতি কোথায় হচ্ছে, কিংবা বিচার বিভাগ কোথায় ঘাটতি তৈরি করছে, পুলিশ কোথায় সার্ভিস ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছে, যতগুলো প্রসঙ্গ আমরা উল্লেখ করলাম। তো যত বেশি গণমাধ্যমকে স্বাধীন রাখা যাবে, গণমাধ্যম যত বেশি তাকে বিযুক্ত রাখতে পারবে এই এই সামাজিক মাসল পাওয়ার থেকে, পলিটিক্যাল মাসল থেকে, বা রাজনৈতিক সরাসরি কার্যক্রম থেকে। আমি আদর্শ নিয়ে খুব চিন্তিত না, গণমাধ্যমে রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, কিন্তু যুক্ত হওয়া এবং রাজনৈতিক অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়া এক বিষয় না। নাগরিক সমাজের যদি বলেন, নাগরিক সমাজ দুই রকমভাবে সে ভূমিকা রাখতে পারে। এখন নাগরিক সমাজ যুক্ত হয়ে ভূমিকা রাখবে না বিযুক্ত হয়ে ভূমিকা রাখবে, সেটা বাংলাদেশে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ আমরা যে অর্থে নাগরিক সমাজকে দেখতাম যে সে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজনীতির সঙ্গে যুক্ত না হয়ে দায়িত্ব পালন করবে, সেই নাগরিক সমাজ বাংলাদেশে এখন আর নাই। এবং নাগরিক সমাজের একটা বড় অংশ মনে করছে যে রাজনীতি কিছুটা হলেও যুক্ততাই তাকে অনেক বেশি ক্ষমতায়িত করবে এবং কাজ করবার সুযোগ দেবে। এইটা পুনর্ভাবনার সময় আসছে, যে আমরা আসলে কতটা রাজনীতির সঙ্গে থেকে
কিংবা রাজনৈতিক অর্থনীতির সঙ্গে থেকে আমি একটা বড় ভূমিকা পালন করতে নিরপেক্ষ পারবো। ভূমিকা পালন করার কথা আপনি বোঝাতে আমি ঠিক চেয়েছেন। নিরপেক্ষ বলে তো কোনো কিছু নেই। আমি যতটা সম্ভব সিভিল সোসাইটি অর্গানাইজেশনসগুলো যদি প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক বিষয়গুলো থেকে দূরে থাকে এবং একই সঙ্গে আমার মনে হয় যে আমাদের বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় যে যদি রাজনৈতিক যে কর্মকাণ্ড, সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড তার থেকে আলাদা রাখে, সেইটাই বরং সে বড় ভূমিকা রাখতে পারবে। কারণ তাছাড়া এই সমালোচনা তো সে করতে পারবে না। পুলিশ সমালোচনা করতে গেলে, বিচার বিভাগের প্রসঙ্গ তুলতে গেলে, পলিটিক্যাল করাপশন সম্পর্কে তুলতে গেলে আপনাকে তো আগে সেখান থেকে বিযুক্ত হতে হবে। এখন সাম্প্রতিক সময়ে এরকম একটা ধারা তৈরি হয়েছে যে নাগরিক সমাজও মনে করছেন যে তার কিছুটা রাজনীতির যুক্ততা তাকে খুব একটা বিযুক্ত করবে না। আমি এর সঙ্গে যুক্ত করে আমি ছেড়ে দেবো পরের আলোচকের জন্য। আমরা দ্বিকক্ষের কথা বলছি। এখন দ্বিকক্ষ কিভাবে হবে এটা যতটা না আমরা কনস্টিটিউশনাল প্যাটার্নসগুলো নিয়ে আলোচনা করছি, ততটা অনুশীলন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না। জি। এবং এর আরও পদ্ধতি ভাঙা দরকার, যে এই রাজনৈতিক দলগুলো যারা নিম্নকক্ষে পাবেন তারা কাদেরকে মনোনয়ন দেবেন, কিভাবে তারা মনোনয়ন দেবেন, এখানে নাগরিক সমাজ গণমাধ্যমের প্রসঙ্গ উঠতে পারে। কারণ দ্বিকক্ষ হলেও তো নাগরিক সমাজের প্রতিনিধিত্ব থাকবে, গণমাধ্যমের প্রতিনিধিত্ব থাকবে। সেটা কিভাবে নিশ্চিত করা হবে? তাহলে যারা দলের সঙ্গে থাকবেন, যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে, তাদেরকে আমি পছন্দ করব, নাকি যারা আমার সমালোচনা করবেন তাদেরকে আমি পছন্দ করব? তো আমি এক কথা এটাই বলবো যে গণমাধ্যমকেও এর বাইরে নিজেদের একটা স্বকীয়তা রেখে তাকে পরিচালিত হতে হবে এবং সাংবাদিকতার কাজ, গণমাধ্যমের কাজ সেভাবে করতে হবে। এবং নাগরিক সমাজের বাংলাদেশের যে কার্যক্রম, তার পুনর্ভাবনার প্রয়োজন রয়েছে যে কতদূর পর্যন্ত সে রাজনৈতিক অর্থনীতির সঙ্গে যুক্ত হবে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রত্যেকে বিভক্ত হয়ে গেছি। জি। অতএব আমাদের কোনো না কোনো আদর্শিক শিবিরে আমরা বক্তব্যগুলো দিই। সেটা থেকে বেরিয়ে না আসতে পারলে আপনি এবং সংঘাত সহিংসতার ব্যাপারে বড় কোনো ভূমিকা রাখা কঠিন হয়ে পড়বে।